আবির ভাইয়া, আমার মধ্যে কিসের কমতি আছে? তুমি কেন আমাকে ভালোবাসতে পারবে না? তোমার মধ্যে কোনো কিছুরই কমতি নেই তৃষা, কিন্তু আমাদের সম্পর্কটাই ওই রকম। তুমি আমার বন্ধুর ছোট বোন। বন্ধুর ছোট হলে কি হয়েছে? আপনার ছোট বোন তো হই না। তুমি আমার ছোট বোন না হলেও তোমাকে আমি সবসময় ছোট বোনের চোখেই দেখেছি। একদিন ছোট বোনের চোখে দেখেছেন, এখন বউয়ের চোখে দেখবেন, সমস্যা কোথায়? দেখো তৃষা, তুমি যেগুলো বলছো সেগুলো আসলেই পাগলামো। আর 2 দিন পর তোমার বিয়ে, এখন এগুলো বলার কোনো মানে হয় না। আমি তো সেই 2 বছর যাবৎ বলে আসছি, কিন্তু আপনি আজ পর্যন্ত রাজি হলেন না। আমার তোমার এসব কথা শুনতে একদম ইচ্ছে করছে না। তুমি আমার রুম থেকে যাও তো। আমি চলে যাচ্ছি ভাইয়া, কিন্তু এটা মনে রেখো, আমার ভালোবাসা কখনোই মিথ্যে ছিল না। তুমি সেটা বুঝলে না। এগুলো বলে তৃষা আমার রুম থেকে চলে গেল। আমার রীতিমতো বিরক্তি লাগছে। তৃষা হচ্ছে আমার বন্ধু শাকিলের ছোট বোন। শাকিলের সাথে আমার বন্ধুত্ব সেই কলেজ লাইফ থেকে। ভার্সিটি শেষ করার পরে এখনও আমাদের বন্ধুত্বটা টিকে আছে। তবে এখন আর আগের মতো দেখা বা আড্ডা দেওয়া হয় না, কারণ দুজনেই এখন নিজের কর্মজীবন নিয়ে ব্যস্ত। তৃষা আজ 2 বছর যাবৎ আমাকে মাঝে মাঝেই প্রপোজ করছে, কিন্তু আমি কখনোই তাকে সম্মতি দিতে পারিনি, কারণ আমি আসলেই তাকে সবসময় ছোট বোনের চোখেই দেখে এসেছি। তৃষার বিয়ে পরশুদিন। শাকিল তো আরও আগেই আমাকে ইনভাইট করেছে। তৃষা আমাদের বাড়িতে এসেছিল আমার বাবা মাকে ইনভাইট করতে। আমার মা কিন্তু আবার তৃষাকে অনেক পছন্দ করে। তো আশা করি পুরো কাহিনীটা বুঝতে পেরেছেন। তৃষার বিয়েতে আমাকে শাকিলের সাথে হাত লাগাতে হবে, সেটা শাকিল আগেই বলে দিয়েছে। তাই অফিস থেকে 2 দিনের ছুটি নিয়েছি। আজকে অফিস লাঞ্চ টাইমেই ছুটি দিয়েছে। কাল গায়ে হলুদ আর পরশু বিয়ে। কাল সকালেই শাকিলদের বাড়িতে চলে যেতে হবে। পরের দিন সকালে ব্যাগ গুছিয়ে শাকিলদের বাড়িতে পৌঁছালাম। পুরো বাড়ি আলোকসজ্জায় ঝলমল করছে। শাকিল আমাকে দেখেই জড়িয়ে ধরল। কি রে দোস্ত, আসতে এত দেরি করলি কেন? কত কাজ পড়ে আছে দেখ। গেটের ডেকোরেশনটা এখনো মনের মতো হয়নি। আরে এই তো চলে এলাম, চিন্তা করিস না, সব সামলে নিচ্ছি। শাকিল আমাকে বিভিন্ন কাজে ব্যস্ত করে রাখলো। কাজ করতে করতে হঠাৎ তৃষার সাথে চোখাচোখি হলো। ও হলুদ শাড়ি পরে হাতে মেহেদি দিচ্ছে। ওর চোখে মুখে সেই কালকের বিষণ্ণতা নেই, বরং এক অদ্ভুত শান্ত ভাব। আমাকে দেখেও ও যেন না দেখার ভান করলো। ওর এই এড়িয়ে যাওয়াটা কেন জানি আমার মনে খচখচ করতে লাগলো। রাত 8টা, গায়ে হলুদের অনুষ্ঠান জমে উঠেছে। সাউন্ড বক্সে গান বাজছে, আত্মীয় স্বজনে বাড়ি ভরপুর। মা আর বাবাও এসেছেন। মা তৃষার পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিয়েছেন। মার চোখে তৃষ্ণার জন্য আলাদা একটা মায়া কাজ করে, সেটা আমি জানতাম, কিন্তু আজ যেন সেটা বেশিই প্রকট। হঠাৎ শাকিল আমাকে টেনে এক কোণায় নিয়ে গেল। ওর মুখটা বেশ গম্ভীর। কি হয়েছে শাকিল, কোনো সমস্যা? দোস্ত, একটা কথা বলার ছিল। তুই জানিস তোষার বিয়ে যার সাথে ঠিক হয়েছে সেই ফাহিম ছেলেটা আজ বিকেলে ফোন করেছিল। কেন, কি হয়েছে? ওর ফ্যামিলি থেকে যৌতুক নিয়ে কিছু ইনডাইরেক্ট কথা বলেছে। আমার আব্বা খুব ভেঙে পড়েছেন। এই অবস্থায় তুষাকে ওই বাড়িতে বিয়ে দেওয়া কি ঠিক হবে? আমি স্তব্ধ হয়ে গেলাম। তৃষার মতো একটা মেয়ের সাথে এমন হচ্ছে? আমার ভেতরটা অজানা এক রাগে জ্বলে উঠল। রাত 11টা, নির্জন ছাদ। সবাই যখন খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত, আমি একটু একা থাকতে ছাদে গেলাম। গিয়ে দেখি তৃষা রেলিং ধরে দাঁড়িয়ে আছে। ওর চোখে জল চিকচিক করছে। তুমি কাঁদছো তৃষা? তৃষা চমকে পেছনে তাকালো, চোখের পানি মুছে ধরা গলায় বলল, তাতে আপনার কি ভাইয়া? আপনার তো বিরক্ত লাগার কথা। আপনার আপদ বিদায় হচ্ছে, খুশি হওয়ার কথা না? শাকিলের কাছে সব শুনলাম। ফাহিম ছেলেটা ভালো না, এই বিয়েটা ভেঙে দেওয়া উচিত। ভেঙে দিলে কি হবে? সমাজ শাকিল ভাইয়ার দিকে আঙুল তুলবে, বাবার সম্মান যাবে। তার চেয়ে বরং আমি ওই নরকেই যাই। আপনি তো আর আমাকে উদ্ধার করতে আসবেন না, তাই না?
তৃষার কথাগুলো তীরের মতো আমার বুকে বিঁধল। ওর চোখে যে গভীর আকুতি তা আমি আজ আর উপেক্ষা করতে পারছি না। এতদিন যেটাকে ছোট বোন বলে আড়াল করতে চেয়েছি, আজ কেন জানি সেই দেওয়ালটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। তৃষা, যদি আমি বলি এই বিয়েটা হবে না? মানে? আমি শাকিলের সাথে কথা বলবো। যদি ও রাজি থাকে তবে কাল বর আসবে না, কাল ওই প্যান্ডেলে অন্য কেউ বসবে। তৃষা চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে রইল। ওর বিশ্বাস হচ্ছে না আমি কি বলছি। আপনি কি দয়া করছেন আমাকে? না তৃষা, এটা দয়া না। হয়তো এতদিন বন্ধুত্বের খাতিরে নিজের মনের অনুভূতিগুলো চাপা দিয়ে রেখেছিলাম, কিন্তু আজ তোকে অন্য কারো হাতে তুলে দিতে গিয়ে বুঝেছি আমি তোকে হারাতে চাই না। তৃষা ডুকরে কেঁদে উঠে আমার বুকে মুখ লুকালো। আমি শাকিলকে সব সত্যি বলার সিদ্ধান্ত নিলাম, কিন্তু শাকিল কি তার প্রিয় বন্ধুর এমন প্রস্তাব মেনে নেবে, নাকি আমাদের বহু বছরের বন্ধুত্বে ফাটল ধরবে? বিয়ের দিন সকাল, সারা বাড়িতে সানাইয়ের সুর বাজছে, গেটে রান্নার তোড়জোড়। আমি কেবল ঘুম থেকে উঠেছি এমন সময় লক্ষ্য করলাম ঘরের এক কোণে লাল শাড়ি পরে তৃষা বসে আছে। ওর চোখ দুটো কান্নায় ফুলে গেছে। আমাকে তাকাতে দেখে ও ছুটে এসে আমার হাত দুটো চেপে ধরল। আবির ভাইয়া, আমি এই বিয়েটা করতে পারবো না। আপনি প্লিজ কিছু একটা করুন। আমি শুধু আপনাকে ভালোবাসি। আপনি কি একবারও আমার কথা ভাববেন না? তৃষার এই আকুতি আজ কেন জানে অসহ্য লাগছে আমার। কাল রাতেও ওকে বুঝিয়েছে, কিন্তু ও যেন কিছুতেই বুঝতে চাইছে না। আমি বিরক্তি নিয়ে হাত ছাড়িয়ে নিলাম। তৃষা, তুমি পাগল হয়ে গেছো? আজ তোমার বিয়ে, সারা বাড়ি মেহমানে ভর্তি। শাকিল বাইরে উদয়াস্ত খাটছে শুধু তোমার খুশির জন্য, আর তুমি এখনও এই পাগলামি করছো? এটা পাগলামি না ভাইয়া, এটা আমার ভালোবাসা। আমি ওই ফাহিমকে বিয়ে করে সুখী হতে পারবো না। আপনি কি চান আমি সারা জীবন ধুকে ধুকে মরি? আপনি রাজি হলে শাকিল ভাইয়া ঠিক মেনে নেবে। না তৃষা, শাকিল মেনে নিলেও আমি মেনে নিতে পারবো না। আমি তোমাকে সবসময় শাকিলের ছোট বোনের চোখেই দেখেছি। আর যদি আমি তোমাকে বিয়ের প্রস্তাব দিই, তবে শাকিলের চোখে চোখ রাখার ক্ষমতা আমার থাকবে না। ও আমাকে বন্ধু হিসেবে বিশ্বাস করে ওর বাড়িতে আশ্রয় দিয়েছে, আর আমি সেই বিশ্বাসের সুযোগ নেব? বিশ্বাস আর ভালোবাসার মধ্যে আপনি শুধু বিশ্বাসটাকেই বড় করে দেখলেন। আমার মনের কোনো দাম নেই আপনার কাছে। দেখো তৃষা, ভালোবাসা মানেই সব কিছু পাওয়া নয়, সম্পর্কের একটা মর্যাদা থাকে। তুমি এখন যা করছো সেটা সেরফ আবেগ। কয়েক বছর পর দেখবে সব ঠিক হয়ে গেছে। প্লিজ তৃষা, নিজের জেদের জন্য তোমার বাবার সম্মান আর শাকিলের মাথা নিচু করো না। তৃষা পাথরের মতো দাঁড়িয়ে রইল। ওর চোখের জল যেন থামছেই না। আমার খুব কষ্ট হচ্ছে ওর জন্যে, কিন্তু আমি জানি আজ যদি আমি দুর্বল হয়ে পড়ি, তবে অনেকগুলো মানুষের জীবন আর সম্মান তছনছ হয়ে যাবে। তৃষা, তুমি এখন আমার রুম থেকে যাও। তোমার সাজগোজ বাকি আছে। কাল থেকে তুমি অন্যজনের স্ত্রী, এই সত্যটা মেনে নাও। আর কোনোদিন আমার সামনে এসে ভালোবাসার কথা বলবে না। যাও এখান থেকে। তৃষা আমার দিকে শেষবারের মতো এক পলক তাকালো। সেই চোখে অভিযোগ ছিল, অভিমান ছিল। ও আর একটা শব্দ না বলে ধীর পায়ে রুম থেকে বেরিয়ে গেল। তৃষা চলে যাওয়ার পর আমি জানালার পাশে গিয়ে দাঁড়ালাম। বাইরে শাকিলকে দেখা যাচ্ছে, ও সবাইকে তাড়া দিচ্ছে কাজের জন্য। আমার বুকের ভেতরটা ভীষণ ভারী হয়ে এলো। আমি জানি না আমি ঠিক করলাম কি ভুল, কিন্তু বন্ধুত্বের বিশ্বাসের অমর্যাদা আমি করতে পারলাম না। আজ থেকে তৃষার প্রতি আমার সব মায়া আমায় মাটি চাপা দিতে হবে। বিয়ের সময় ঘনিয়ে আসছে। আমাদের বাড়িতে মেহমানদের আনাগোনা আর কোলাহল আরও বেড়ে গেছে। বাবা মা সকাল থেকেই শাকিলদের বাড়িতে চলে এসেছেন। মা তো তৃষার পাশেই ছিলেন এতক্ষণ। গেটে সানাইয়ের করুণ সুর বাজছে, যেটা কনের বিদায়ের সংকেত দেয়। কিন্তু আমার মনে হচ্ছে এই সুর যেন আমার বুকের ভেতরটাই প্রতিধ্বনিত হচ্ছে। তৃষাকে যখন লাল বেনারসিতে সাজিয়ে
স্টেজে তোলা হলো, তখন ওর রূপ দেখে যে কেউ মুগ্ধ হবে, কিন্তু ওর চোখে কোনো উজ্জ্বলতা নেই। ও যখন স্টেজে বসলো, ভিড়ের মধ্যে ও বারবার আমাকে খুঁজছিল। ওর সেই ছলছল চোখ দুটো যখন আমার চোখের উপর পড়ল, আমি বেশিক্ষণ তাকাতে পারলাম না। অপরাধবোধে আমার ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। হঠাৎ করেই বাইরে একটা চিৎকার আর শোরগোল শোনা গেল। বর আসার সময় হয়ে গেছে, কিন্তু বাইরে যে হট্টগোল হচ্ছে তা আনন্দের মনে হচ্ছে না। কিছুক্ষণের মধ্যেই দেখলাম তৃষার বাবা হন্তদন্ত হয়ে দৌড়ে স্টেজে উঠলেন। ওনার মুখটা ফ্যাকাশে, শরীর থরথর করে কাঁপছে। শাকিল, সর্বনাশ হয়ে গেছে রে বাপ। ফাহিম ফাহিম আসবে না। সবাই স্তব্ধ হয়ে গেল। শাকিল এগিয়ে এসে ওর বাবাকে ধরল। বাবা, আপনি কি বলছেন? পরিষ্কার করে বলুন তো। ফাহিমের এক বন্ধু ফোন করে জানালো ও অন্য এক মেয়েকে ভালোবাসতো। আজ সকালেই নাকি সেই মেয়ের সাথে ও পালিয়ে গেছে। ওর বাবা মাও বাড়ি ছেড়ে পালিয়ে গেছে, পাছে আমরা গিয়ে ঝামেলা করি। এখন আমি কি করব শাকিল? আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাবো কি করে? আমার মামুনিটার কি হবে? তৃষা স্টেজে বসে পাথরের মতো হয়ে গেছে। ওর চোখের জল গাল বেয়ে টপটপ করে পড়ছে। বাড়ির পরিবেশটা মুহূর্তে বিষাদে ভরে উঠল। ঠিক সেই সময় আমার মা এগিয়ে এলেন। তিনি তৃষার বাবার মাথায় হাত রাখলেন। ভাই সাহেব, ভেঙে পড়বেন না। কপালে যা ছিল তা হয়ে গেছে। এমন ছেলের হাতে তৃষাকে দিলে ও কোনোদিনই সুখী হতো না। আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। কিন্তু বোন, আমার মেয়েটার জীবন তো নষ্ট হয়ে গেল। এই অবস্থায় ওকে কে বিয়ে করবে? মা কিছুক্ষণ আমার দিকে তাকালেন, তারপর ওনার চোখে মুখে এক দৃঢ় সংকল্প দেখা গেল। তিনি শাকিলের হাত ধরলেন এবং তারপর আমার বাবার সাথে ইশারায় কথা বলে নিলেন। আপনার মেয়ের কোনো অসম্মান হতে দেব না আমরা। আবির তো আছে, আবিরের সাথে তৃষার বিয়ে দিন। আমাদের আবির তো আপনার পর নয়, ও তৃষাকে ভালো করে চেনে। মায়ের কথা শুনে আমি থমকে গেলাম। শাকিল আমার দিকে এক অদ্ভুত নজরে তাকালো। ও এগিয়ে এসে আমার কাঁধে হাত রাখল। আবির, আমি জানি তুই বন্ধুত্বের কারণে পিছিয়েছিলি, কিন্তু আজ দেখ পরিস্থিতি আমাদের কোন জায়গায় দাঁড় করিয়েছে। তুষার সম্মান এখন তোর হাতে। তুই কি পারবি না আমার বোনটাকে আর আমার পরিবারটাকে এই বড় বিপদ থেকে বাঁচাতে? দোস্ত, আমি তোর কাছে কোনোদিন কিছু চাইনি। আজ তুষাকে তোর হাতে তুলে দিতে চাইছি। তুই রাজি হ। আমার মা আমার সামনে এসে দাঁড়ালেন, ওনার চোখে জল। বাবা আবির, তুই তো জানিস আমি তৃষাকে কতটা পছন্দ করি। আজ এই মেয়েটার চোখের জল মুছিয়ে দেওয়ার ক্ষমতা তোর আছে। তুই অমত করিস না বাবা। মা হিসাবে আমি তোকে অনুরোধ করছি। আমি তৃষার দিকে তাকালাম। ও এখনও আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু সেই চোখে এখন আর শুধু বিরহ নেই, আছে এক টুকরো আশা আর এক সমুদ্র আকুতি। আমার জেদ, আমার নীতি সব কিছু যেন এই মুহূর্তে বড় ঠুনকো মনে হতে লাগলো। শাকিল আমার বন্ধু, ওর এই অসহায় চেহারা আমি সহ্য করতে পারছি না। আর তৃষা, যাকে ভালোবেসেও ভালোবাসার অধিকার দেয়নি, আজ ভাগ্য তাকে আমার সামনে এনে দাঁড় করিয়েছে। ঠিক আছে মা, তোমরা যা ভালো মনে করো আমি তাতেই রাজি। শাকিল, তুই আমার বন্ধু ছিলি, সারা জীবন তাই থাকবি। তোর বোন এখন থেকে আমার দায়িত্ব। আমার কথা শেষ হওয়া মাত্রই পুরো বাড়ির থমথমে ভাবটা কেটে গেল। তৃষার বাবা কান্নায় ভেঙে পড়লেন আমার হাত ধরে। আর আমি দেখলাম তৃষার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠেছে। ওর চোখের সেই জলগুলো যেন এখন আনন্দাশ্রু হয়ে ঝরছে। বিয়ের কাজ তড়িঘড়ি করে সম্পন্ন হলো। কাজী সাহেব যখন আমাদের কবুল পড়ালেন, তখন আমি অনুভব করলাম তৃষার হাতটা আমার হাতের উপর কাঁপছে। ও নিচু স্বরে শুধু একবার বলল, ধন্যবাদ ভাইয়া। থরি, ধন্যবাদ আবির। রাতের বেলা যখন বাড়ি ফিরলাম তখন তৃষা আমার পাশে বসে। ও এখন আর বন্ধুর ছোট বোন নয়, ও আমার বিবাহিত বউ। ও আমার দিকে তাকিয়ে দুষ্টুমি করে হাসল।
সারাদিনের হাড়ভাঙ্গা খাটুনি আর নাটকীয় সব ঘটনার পর অবশেষে নিজের রুমে ঢুকলাম, কিন্তু আজ রুমটা অন্যরকম লাগছে। রজনীগন্ধার তীব্র ঘ্রাণ আর লাল গোলাপের ছড়াছড়ি। বিছানার ঠিক মাঝখানে বসে আছে তৃষা। লাল বেনারসিতে ওকে অপার্থিব সুন্দর লাগছে। দরজার শব্দ শুনে ও ঘোমটা সরিয়ে আমার দিকে তাকালো। ওর চোখে এখন আর জল নেই, বরং এক অদ্ভুত বিজয়ী হাসি ফুটে উঠেছে। আমি ধীর পায়ে ওর সামনে গিয়ে দাঁড়ালাম। আমার নিজের মনের অবস্থা তখনও অগোছালো। ও আমার দিকে তাকিয়ে একটা দীর্ঘ শ্বাস ফেলে বলল, দেখলে তো, আমি তোমাকে কতবার বলেছিলাম আমার ভালোবাসা সত্যি। আজ বিশ্বাস হলো? আমার ভালোবাসার জোর এতই বেশি ছিল যে স্বয়ং সৃষ্টিকর্তা ভাগ্য পাল্টে তোমাকে আমার কাছে নিয়ে এসেছেন। তুমি আমাকে বারবার ফিরিয়ে দিয়েছিলে, কিন্তু শেষ পর্যন্ত আমিই জিতলাম। তৃষার কণ্ঠে এক ধরনের গর্ব ছিল, কিন্তু আমার কাছে সেটা যেন এক অসহ্য বিড়ম্বনা। আমি এখনও শাকিলের প্রতি আমার বন্ধুত্বের জায়গাটা নিয়ে দ্বিধায় আছি। ওর কথাগুলো শুনে আমার রীতিমতো বিরক্তি লাগলো। তুমি জেতার কথা বলছো তৃষা? এটা একটা দুর্ঘটনা মাত্র। পরিস্থিতি আমাকে বাধ্য করেছে এই বিয়ে করতে। এটাকে ভালোবাসা মনে করে আহ্লাদ করার কিছু নেই। আমি ওর দিক থেকে মুখ ফিরিয়ে আলমারির দিকে তাকালাম কাপড় বের করার জন্য। ঠিক সেই মুহূর্তে কোনো কিছু বুঝে ওঠার আগেই আমার গালে সজোরে একটি শব্দ হলো, চটাস। তৃষা আমাকে থাপ্পড় মেরেছে। আমি বিস্ময়ে স্তব্ধ হয়ে ওর দিকে তাকালাম। দেখলাম ওর ঠোঁট কাঁপছে আর চোখের কোণ বেয়ে অবিরত জল গড়িয়ে পড়ছে। ও চিৎকার করে কেঁদে উঠল। তোমার সমস্যাটা কোথায় আবির, বলতে পারো? তুমি কি মানুষ নাকি পাথরের কোনো মূর্তি? এতদিন ধরে দেখছো একটা মেয়ে তোমাকে পাগলের মতো ভালোবাসে, তোমার কাছে আসার জন্য প্রতিটি মুহূর্ত ছটফট করে, কিন্তু তোমার মনে একটুও মায়া হয় না? তোমার কাছে আমার ভালোবাসাটা শুধু দুর্ঘটনা? ও হাপ্পুস নয়নে কাছে আর কথাগুলো বলছে। ওর গলার স্বরে এত তীব্র যন্ত্রণা ছিল যে আমার বুকটা কেঁপে উঠল। আমি জানি তুমি শাকিল ভাইয়ার কথা ভাবছো, কিন্তু আমি কি শাকিল ভাইয়ার বোন হওয়ার আগে একটা আলাদা মানুষ নই? আমার কি নিজের পছন্দ অপছন্দ থাকতে পারে না? তুমি আমাকে ফিরিয়ে দিয়ে আনন্দ পাও, তাই না? ঠিক আছে, আমি আর কোনো দিন তোমার কাছে ভালোবাসার ভিক্ষা চাইবো না। তুমি থাকো তোমার জেদ আর নীতি নিয়ে। তৃষা ওর হাতের চুড়িগুলো খুলে বিছানায় ছুঁড়ে মারল। তারপর রাগে আর অভিমানে গায়ের চাদরটা টেনে বিছানার এক পাশে গিয়ে শুয়ে পড়ল। ও ওপাশ ফিরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, আর সেই কান্নার শব্দ নিস্তব্ধ ঘরটাতে প্রতিধ্বনিত হচ্ছে। আমি কিং কর্তব্যবিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইলাম। আমার গালটা তখনও একটু জ্বলছিল, কিন্তু সেই জ্বলাটা ছাপিয়ে আমার মনের ভেতর একটা অপরাধবোধ কাজ করতে শুরু করলো। আমি তৃষার দিকে তাকালাম। লাল বেনারসি পরা মেয়েটা আজ বড্ড অসহায় হয়ে ওপাশ ফিরে শুয়ে আছে। আমি কি সত্যি বেশি করে ফেলেছি? যে মেয়েটা নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে আমাকে 2 বছর ধরে ভালোবেসে এসেছে, তাকে কি এভাবে অপমান করা ঠিক হলো? শাকিলের সাথে বন্ধুত্বের দোহাই দিয়ে আমি আসলে নিজের মনটাকেও ধোঁকা দিচ্ছিলাম। তৃষার ওই থাপ্পড়টা যেন আমার ঘুমন্ত বিবেককে জাগিয়ে দিল। ও আমাকে ভালোবাসে বলেই তো আজ বিয়ে ভেঙে যাওয়ার পরেও ভেঙে পড়েনি এবং আমাকে পেয়ে নতুন স্বপ্ন দেখছিল। আর আমি সেই স্বপ্নটাকে মুহূর্তেই চুরমার করে দিলাম। ওর মতো এত খাঁটি ভালোবাসা কয়জন পায়? আমি কি সত্যি ওকে ভালোবাসার যোগ্য? আমার ভুলটা আমি এখন বুঝতে পারছি। তৃষার কান্নাটা আমার কলিজায় তীরের মতো বিঁধছে। ওর সেই ছোট্ট বোন ইমেজটা আমার মাথা থেকে কখন সরে গিয়ে সেখানে এক অভিমানী স্ত্রীর মুখচ্ছবি বসে গেছে তা আমি টেরও পাইনি। আজ আমার উচিত ওর পাশে দাঁড়ানো, ওর অভিমান ভাঙানো, কারণ আমি জানি এই পাগলিটা আমাকে ছাড়া আর কিচ্ছু বোঝে না। তৃষার ফুপিয়ে কান্নার শব্দটা আমার কানে তপ্ত সীসার মতো বিচ্ছে। কিছুক্ষণ আগের সেই চরটার দাগ আমার গালে থাকলেও হৃদয়ের জ্বালাটা ছিল তার চেয়েও বেশি। আমি আয়নার দিকে তাকিয়ে একবার নিজের প্রতিচ্ছবি দেখলাম। সত্যিই তো, আমি এত কঠোর কেন? যে মেয়েটা সমাজ, সংসার এবং নিজের বিয়ের মণ্ডপ
তুচ্ছ মনে করে শুধু আমার এক চিলতে ভালোবাসার অপেক্ষায় ছিল, তাকে আমি বারবার রক্তাক্ত করেছি। আমি ধীর পায়ে বিছানার কাছে গিয়ে বসলাম। তৃষা এখনও ওপাশ ফিরে শুয়ে আছে, ওর কাঁধটা কান্নায় কাঁপছে। আমি সাহস করে ওর কাঁধে হাত রাখলাম। স্পর্শ পেতেই ও আরও সংকুচিত হয়ে গেল। তৃষা, শোনো না। আমাকে ছোবেন না আপনি। আপনার নীতি আর আদর্শ নিয়ে আপনি আলাদা থাকুন। আমি শাকিল ভাইয়ার বোন হিসেবেই এই ঘরে পড়ে থাকব। আপনার বউ হওয়ার দরকার নেই। আমি আলতো করে ওর কাঁধ ধরে নিজের দিকে ঘোরালাম। ওর কাজল মাখা চোখগুলো লেপ্টে একাকার হয়ে গেছে। আমি হাত বাড়িয়ে ওর চোখের জল মুছিয়ে দিতে গেলাম, কিন্তু ও মুখ সরিয়ে নিল। তৃষা, বিশ্বাস করো, আমি তোমাকে ছোট করতে চাইনি। আমি আসলে ভয় পাচ্ছিলাম। শাকিল আমার জানের বন্ধু। ওর বিশ্বাস ভাঙার ভয়টা আমাকে সারাক্ষণ তাড়া করে বেড়াতো। কিন্তু আজ যখন তুমি আমাকে ওই থাপ্পড়টা মারলে, তখন আমার হুঁশ ফিরল। আমি বুঝলাম আমি তোমাকে ছোট বোন নয়, বরং আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবেই ভালোবাসি। শুধু সেটা স্বীকার করার সাহস আমার ছিল না। তৃষা এবার স্থির হয়ে আমার দিকে তাকালো। ওর চোখে এখনও অবিশ্বাস। তুমি ঠিকই বলেছিলে, তোমার ভালোবাসায় জিতে গেছে। আমি হেরে গেছি তোমার এই পাগলামির কাছে। আজ থেকে তুমি শুধু শাকিলের বোন নও, তুমি আমার অর্ধেক আকাশ। আমাকে ক্ষমা করা যায় না? তৃষা কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর আচমকা উঠে বসে আমার গলা জড়িয়ে ধরল। ওর কান্নার বেগ এবার যেন আরও বেড়ে গেল। তবে এটা আর কষ্টের কান্না নয়। আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আমার বুকের ভেতর এতদিনের জমে থাকা সব পাথর যেন মুহূর্তেই গলে জল হয়ে গেল। আপনি খুব খারাপ। আমাকে কত কাঁদিয়েছেন জানেন? আমি ভাবতাম আপনি হয়তো কোনো দিন আমাকে বুঝবেনই না। আমি ওর কপালে একটা দীর্ঘ চুমু আঁকলাম, তারপর ওর চিবুক ধরে মুখটা উঁচিয়ে ধরলাম। আর কোনোদিন কাঁদাবো না, এই যে কান ধরে বলছি। আর কোনোদিন আমার এই রোমান্টিক বউটাকে ফিরিয়ে দেব না। তৃষা এবার হাসল। ওই ভেজা চোখে হাসলে ওকে যে কি অপরূপ লাগে তা হয়তো কোনো কবিও বর্ণনা করতে পারবেন না। ও আমার গালে সেই চড়ের দাগটার ওপর আলতো করে হাত বোলালো। খুব লেগেছে? আসলে রাগের মাথায় মেরে ফেলেছি। থাপ্পড়টার দরকার ছিল, না হলে তো আমার এই পাথরের মতো মনটা গলতো না। তবে এখন কিন্তু ক্ষতিপূরণ দিতে হবে। তৃষার লাজুক হেসে আমার বুকে মাথা রাখল। রুমের মৃদু আলোয় আমাদের ছায়া দুটো যেন এক হয়ে মিলে গেল দেওয়ালে। বাইরে রাতের নিস্তব্ধতা, আর ঘরের ভেতর দুই হৃদয়ের দীর্ঘ প্রতীক্ষার অবসান। শাকিলের ছোট বোন থেকে সে আজ আমার অর্ধাঙ্গিনী। আমাদের এই অসমাপ্ত গল্পটা আজ এক পূর্ণতা পেল। বাসর ঘরের রজনীগন্ধার ঘ্রাণ যেন আমাদের নতুন জীবনের সাক্ষী হয়ে রইল। জীবনের বাকিটা পথ এই পাগলিটার হাত ধরেই পাড়ি দেব, এই প্রতিজ্ঞায় আজ বারবার মনে দোলা দিয়ে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, আমরা গল্পটির শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, কেননা আপনাদের এক একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিওর জন্য অনুপ্রেরণা যোগাবে। তাই আপনার কাছে গল্পটি যেমনটাই লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর আমাদের আজকের গল্পটি যারা শেষ পর্যন্ত শুনেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।